আব্দুল আলিম, এবার আপনার কাছেই শুনি যে আমরা তো এই যে এখানে যে আপনারা তিনজন ছিলেন, তিনজনই নির্বাচনের সংস্কারের জন্য অনেকগুলো, আপনারা নির্বাচন কমিশনের সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা দিয়েছিলেন, সেখান থেকে খুব অল্প কয়েকটি প্রস্তাবনায় গৃহীত হলো। আসলে আমি একটু শুনতে চাইছি যে পরিবর্তন যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গা থেকে বিশেষ করে আমরা বৈষম্য মুক্তির কথা আমরা বলেছিলাম, কিন্তু সব প্রার্থী সমানভাবে সুযোগ দেওয়া, নারী প্রার্থীদের সমানভাবে সুযোগ দেওয়া, সেটা হলো না। এই বিষয়ে আমি দুজনের কাছে আপনার কাছে শুনতে চাই যে আপনারা এটা কীভাবে দেখেন। আসলে এখন তো আপনার ধরেন একটি বিশেষ দল, তাদের সম্পর্কে অনেক সমালোচনাও আমরা শুনি যে নারীদের তারা আসলে কতটুকু নমিনেশন দেবে না দেবে সেই নিয়ে সন্দেহ আছে, প্রধানমন্ত্রী হতে পারবে না, সে ধরনের আলোচনাও আছে। আপনি কিভাবে দেখেন? আমরা মোটামুটিভাবে প্রায় 250টার মতো সুপারিশ করেছিলাম আমার যতটুকু মনে পড়ে। তার মধ্যে 50টার মতো সুপারিশ হয়তো গ্রহণ করা হয়েছে, বাট সবগুলো এখন গ্রহণ করাও সম্ভব না, কারণ কিছু কিছু বিষয় সংবিধানের সঙ্গে সম্পর্কিত। যেহেতু এখন সংবিধান পরিবর্তনের সুযোগ নেই, এটা হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আর নারীর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের সুপারিশ ছিল যে লোয়ার হাউসে 400 আসন করা, তার মধ্যে 100 আসনে নারীদের জন্য থাকবে রিজার্ভ, এবং ওখানে সরাসরি ইলেকশন হবে, এবং এটা ওই 100 আসন বাই রোটেশন চেঞ্জ হবে, এক একটা নির্বাচন আসবে, এটা চেঞ্জ হবে, অর্থাৎ একই নির্দিষ্ট আসন থাকবে না 100 আসনটা, প্রত্যেকটা নির্বাচনে আগে আগে চেঞ্জ হবে, বাই মানে এটাকে আমরা ঘূর্ণায়মান পদ্ধতি বলি। এই দুটোর একটাও হয় নাই, অর্থাৎ 100 আসনও হয় নাই এবং ঘূর্ণায়মান পদ্ধতিও হয় নাই। আর এটা করতে গেলে অবশ্য আপনার সংবিধান পরিবর্তন করতে হবে। কিন্তু আমি সবচেয়ে হতাশ যে এবার মাত্র 4%-এর একটু বেশি নারীকে দলগুলো মনোনয়ন দিয়েছে, সামান্য একটু বেশি। এটা আমার কাছে মনে হয় যে ইভেন কি গত 24-এ যে নির্বাচন ছিল, যেখানে প্রায় একটা দলের নির্বাচন বা তাদের অ্যালায়েন্সের, সেখানে কিন্তু নারীর সংখ্যা বেশি ছিল আরো, বাট এবার একভাবে এমনভাবে কমে গেছে, এটা খুব হতাশাজনক। এই যে জুলাই মুভমেন্ট, আপনি যদি দেখেন জুলাই মুভমেন্টের কিন্তু অর্ধেকই নারী ছিল। তারা যেভাবে রাস্তায় নেমেছিল, লিড করেছিল, আন্দোলন করেছিল, হ্যাঁ, যেভাবে রাস্তাঘাটকে মুখরিত করেছিল, আমরা তাদেরকে ভুলে গেছি, তাদেরকে অ্যাকনলেজ করি নাই। এটা খুবই দুঃখজনক। এবং আমার কাছে মনে হয় যে এই যে প্রস্তাবটা আমরা দিয়েছি, এটা বিবেচনা করা দরকার। এবং জুলাই চার্টারে মাত্র একটা জিনিস অন্তর্ভুক্ত হয়েছে, যে দলগুলো 5% নারীকে মনোনয়ন দেবে, তারা যে যতগুলো প্রার্থী মনোনয়ন দেবে তার 5% নারী থাকবে। এই সংখ্যাটা খুবই কম, কারণ আমাদের জনসংখ্যার অর্ধেক কিন্তু নারী, ভোটার অর্ধেক নারী। নারীদেরকে বাদ দিয়ে আপনি উন্নয়ন করতে পারবেন না, এটা অসম্ভব ব্যাপার। সো তাদেরকে বিবেচনা নিতে হবে। তো সব কিছু বিবেচনা নেই, আমি আশা করব যে এই দলগুলো যে সংসদ হবে, সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কার কথা বলা হচ্ছে, আমরা সব দল থেকেই শুনছি, কিন্তু মনে হয় যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান খুব বেশি গুরুত্বের সাথে তিনি প্রত্যেকটা জায়গায় বলছেন যে যাতে করে এটা ষড়যন্ত্র ঠেকানোর জন্য তিনি তার দলের নেতাকর্মীদেরকেও নির্দেশ দিচ্ছেন। এই আশঙ্কাকে আপনি কিভাবে দেখেন? এটার কোনো ভিত্তি আসলে আছে কিনা? এবং পাশাপাশি আমি আজকে একটি পোস্ট, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করছে, সেই জায়গা থেকে আমি একটু পড়ে শোনাতে চাই আপনাকে। সেটা হচ্ছে ভয়ঙ্কর সুপরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এসেছে সামনে। এটার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে আনসার ও ভিডিপির অধিদপ্তর। অভিযোগ অনুযায়ী আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, যেখানে সশস্ত্র বাহিনী, প্রশাসন ও পুলিশকে ব্যস্ত রেখে নির্বাচনের মাঠের মূল নিয়ন্ত্রণ নেওয়া হবে আনসার ও ভিডিপি সদস্যদের মাধ্যমে। নির্বাচনের দায়িত্বে মাঠে নামানো হচ্ছে প্রায় 5.5 লাখ আনসার ও ভিডিপি সদস্যকে। অভিযোগে বলা হয়েছে 5 আগস্টের পর নিয়োগপ্রাপ্ত আনসার ও ভিডিপি মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রায় 3300 সাধারণ ছাত্র শিবির ও হিজবুত তাহরির সক্রিয় সদস্যকে আনসারে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি বিপুল অর্থের বিনিময়ে আরও প্রায় 3000 ব্যাটালিয়ন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগপ্রাপ্ত সদস্যরা আসলে নির্বাচনের দায়িত্বে তাদেরকে মোতায়েন করা হয়েছে। এই যে অভিযোগ, এই অভিযোগটার ক্ষেত্রে এখন কি এটা আসলে করণীয় কি? মানে এটা তো মানুষের ভিতরে শঙ্কা সৃষ্টি করছে। ফেসবুকে লেখা একটা অভিযোগ, এটা একটা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা অভিযোগ। আমার কাছে মনে হয় এটা নিছক একটা অভিযোগ। কিন্তু তারপর আমি বলবো যে নির্বাচন সংক্রান্ত ছোট্ট একটা অভিযোগ যদি আসে, ওইটাকে খতিয়ে দেখা উচিত, ওইটাকে বিবেচনা নেওয়া উচিত। এখন একদিন পরে নির্বাচন, যদি সেটা সত্যি তাই হয়, আমি সেটাই বলছি যে এটা খতিয়ে দেখা উচিত, এবং এটা যদি মিথ্যা হয় তাহলে কমিশনকে বলতে হবে যে এটা মিথ্যা, আর যদি সত্য হয় তাহলে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমার কথা হচ্ছে যে নির্বাচন খুব সেন্সিটিভ একটা জিনিস, ওইটা নিয়ে যখন ছোট্ট একটা অভিযোগ উঠবে তখন ওটাকে খতিয়ে দেখতে হবে,
জনগণকে জানাতে হবে, সবাইকে জানাতে হবে। আর এই যে ভোট কেন্দ্র পাহারা দেওয়া ইত্যাদি, এগুলো বেসিক্যালি এই দায়িত্বটা কিন্তু ভোটারদের না। ভোটাররা কেন্দ্রে যাবে, ভোট দিয়ে বের হয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে। এই দায়িত্বটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারা এটা করবে, এটা তাদের কাজ। এই যে যেগুলো বলা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাওয়া কিংবা ফজরের নামাজ পড়ে কেন্দ্রে যাওয়া, এটা তখন কেন্দ্রে ঢুকতেই পারবে না। কেন্দ্রে ঢোকার তো একটা সময় আছে, 7:30 আগে তো কেউ কেন্দ্রে ঢুকতেই পারবে না। কাজে এগুলো সব রাজনৈতিক বক্তৃতা। আমার কাছে মনে হয় আমাদের চেয়ারম্যান সাহেব মুজুমদার সাহেব যেটা বলেছেন যে শুধু ইলেকশন কমিশন না, পলিটিক্যাল পার্টির একটা বিরাট দায়িত্ব আছে। আমার কাছে মনে হয় প্রত্যেককে দায়িত্বশীল হয়ে এই যে মাত্র যে 36 ঘন্টা বাকি আছে, এই সময়টাকে যদি আমরা সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে আমরা হয়তো একটা মোটামুটি একটা ভালো নির্বাচন দেখতে পাবো।